বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামে এখন যারা সংযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে আমাদের এই প্রোগ্রামটি দেখবেন, সবাইকে সুধিজন প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা জানেন আমরা প্রত্যেক সপ্তাহ আমাদের সমাজের বিভিন্ন পেশাজীবী এবং সফল ব্যক্তিদেরকে আমাদের প্রোগ্রামে নিয়ে আসি এবং তাদের সাথে আমরা পরিচয় হই এবং তাদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। এবং যেহেতু সুধীজন পরিবার একটি কাজ নিয়েছে, শিক্ষা নিয়ে কাজ করতেছে, অতএব তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে থাকি এবং তাদের সাথে আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা শেয়ার করি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই প্রোগ্রামটি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের আজকের প্রোগ্রামে আমি অত্যন্ত খুশি এবং আপনারা ইতিমধ্যে জানেন আজকের প্রোগ্রামে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। উনি অত্যন্ত পরিচিত আমাদের মৌলভীবাজার সদরের। উনি দুইবারের সফল উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উনার অনেকগুলো পরিচয় আছে, উনার সাথে পরিচয় অনেকগুলো উপাধি আছে, উনার সাথে পরিচয়ের মাধ্যমে আমরা তা জানবো। উনি হলেন আমার অত্যন্ত মায়ার ভাই এবং উনাকে আমি রেসপেক্টও করি, হাফিজ মৌলানা আল্লাউর রহমান টিপু। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততার পরেও আপনি আমারে সময় দিছেন, এর লাগে আপনারে অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শকের উদ্দেশ্য হই, আপনারা যারা আজকে আমরা প্রোগ্রামটা প্রথমে দেখবা, আমরা এই প্রোগ্রামটা ২ টা পার্টে আমরা করি। প্রথমে তারার লগে পরিচয় হই, যে গেস্টর সাথে আমরা পরিচয় হই, তাদের সম্পর্কে আমরা জানি এবং পরবর্তীতে আমরা আমাদের মৌলভীবাজারের শিক্ষা নিয়ে আমরা আলাপ আলোচনা করি। প্রথমেই আপনার লগে আমরা একটু জানতাম চাইমু যে আপনার ছোটবেলার লেখাপড়া জীবনটা, লেখাপড়া কোনানো করছেন এবং বর্তমানে আপনার আপনার যেহেতু আপনি তো এখন মনে হয় উপজেলা তো চেয়ারম্যানই না, এটা তো সরকারে করে লিয়েছে, বর্তমানে আপনার কর্মজীবন এবং আপনার সময়গুলা ওটা নিয়ে একটু আমরা একটু শেয়ার করুন প্লিজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি ধন্যবাদ জানাই যারা আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন। বিশেষ করে সম্মানিত বড় ভাই জনাব শাহাবুদ্দিন ভাই, প্রবাসী জীবন। তিনি প্রবাস থেকে শুধু ইউকে থেকে আজকের এই সুদীজন অনুষ্ঠানে আমাকে ইনভাইট করে এখানে আহ, একটু সময় দিতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি এবং পাশাপাশি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি এবং ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি যারা লাইভটি দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইভে নানান বিষয় জানতে চাইবেন, সকলকে আমি অগ্রিম শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমার পরিচয় নিঃসন্দেহে আপনারা জানেন, ইতিমধ্যে জেনেছেন। আমার নাম হাফিজ আলাউর রহমান টিপু। আমার শিক্ষাগত যোগ্যতা বা প্রাথমিক পর্যায়ের পড়ালেখা যেটা, আমি একজন মুসলমান হিসাবে আমার ধর্মীয় শিক্ষা শুরু হয় লন্ডন থেকে। অনেকেই জানেন বা অনেকেই জানেন না, আমাকে বেশিরভাগ মানুষ কিন্তু খাস বাংলাদেশি বা বাংলাদেশের মানুষ অনেক লন্ডনী, বিশেষ করে শাহাবুদ্দিন ভাই তিনিও একজন লন্ডনী। আর আমার পরিবারের সবাইও লন্ডনী। সেক্ষেত্রে অনেকেই আসলে আমি একজন লন্ডনী হিসাবে খুব মানে বিশ্বাস করতে চায় না যে আমি বাংলাদেশে বড় হয়েছি। আসলে আমি ব্রিটিশ বোর্ন। আমার জন্ম হয়েছে লন্ডন। আমার জন্ম হয়েছে লন্ডনের নরউইচ সিটিতে। তো সেখানে আমার জন্ম হওয়ার পর থেকে পরেই যখন ছোট ছিলাম তখন থেকেই আমার বাবা এবং আমার ফ্যামিলি তখন শিফট হয়ে লন্ডন সিটিতে আসে। তো লন্ডনেই আমাদের কিংস ক্রসে ছিল আমাদের ঘর। সেখানেই আমার বড় হয়ে উঠা। আহ, 4 বছর, 5 বছর, 6 বছর, 7, 8 পর্যন্ত আমার সেখানে থাকা। প্রাইমারি স্কুলে আমি তখন সেখানে ভর্তি হই। আমার প্রাথমিক আরবি লেখাপড়া সেখানে এই বাসাতে একজন কারি সাহেব ছিলেন আমাদের মৌলভীবাজার সদর উপজেলার। তিনি যতটুকু জানি ওনার বাড়ি আমাদের আখাইচুরা ইউনিয়নে। তিনি হান্দিগাঁও গ্রামে তিনার বাড়ি, কারি সাহেব নামে পরিচিত ছিলেন। তো তিনার কাছে আমার প্রাথমিক কলিমা থেকে নিয়ে ইসলামিক দিনী পড়ালেখা এবং কোরআন শরীফ পর্যন্ত আমি সবক নেই ওনার কাছে। আর এরপরে
আফরুজ কারি সাহেব নামে তিনি পরিচিত ছিলেন। আফরুজ কারি একজন চিনতেন আর কি। তো তিনার কাছে আমার প্রাথমিক ধর্মীয় পড়ালেখা শুরু। আর পাশাপাশি আমি লন্ডনের আর্গাইল স্কুলে আমি তখন যে কিংস ক্রসের কমার্স স্ট্রিটের পাশে আর্গাইল প্রাইমারি স্কুলে আমি তখন ভর্তি হই এবং আমার প্রাথমিক সেখানে স্কুল জীবনের পড়ালেখা শুরু। আমি 1993 ইংরেজিতে, তখন আমার বয়স 8। আমার দাদার একটা আশা ছিল, তিনি হযরত ফুলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির খুব ভক্ত ছিলেন এবং আউলিয়ায়ে কেরামদের ভক্ত ছিলেন। বিশেষ করে শাহজালাল, শাহপরান তিনি জীবনে বহুবার সফর করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী রহমতুল্লাহ আলাইহি আজমির শরীফে বহুবার গেছেন এবং তিনি যতটুকু জানি তিনি নিজেও বলেছেন তিনি ইরাকে গেছেন বড় পীর সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে, এবং পাশাপাশি তিনি দেশের মুহাক্কিক উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন ওনাদের সাথে সম্পর্ক রাখতেন। তিনি ফুলতলী সাহেবের একটি বয়ানে শুনেছিলেন যে জীবন ধন্য হবে যদি তোমার এত ধন সম্পদ, তোমার এত টাকা, কিন্তু মৃত্যুর পরে যদি তোমার পরিবারের কেউ যদি তোমার জানাজার নামাজের ইমামতি করতে পারে, তোমার পরিবারে যদি কোনো আলিম থাকে, কোনো হাফিজ থাকে, তোমার মৃত্যু পরবর্তী জানাজার নামাজের পরে দোয়াটা সে করতে পারে, তোমার মৃত্যু পরবর্তী তোমার জিয়ারতটা সে করতে পারে, তাইলে তোমার জীবন ধন্য। তো সে থেকেই তিনার একটা আশা ছিল যে নিজের পরিবারের কাউকে হাফিজ বানাবেন। তিনি চেষ্টা করেছেন আমার চাচাকে, আমার বাবা চাচা 3 জন। তো বাবা বড় এবং চাচা 2 নম্বর জন তিনাকে চেষ্টা করেছেন, তিনি চেষ্টা করেও হাফিজ হতে পারেননি। ইয়াদ রাখতে পারেন না, মেমোরাইজিং যে ক্যাপাসিটি যেটা তিনার খুব কম ছিল, তিনি পারেননি। তখন আমি ছোট ছিলাম, আমার বয়স তখন 8, 1993-তে। তিনি তখন আমাকে লন্ডন গিয়ে উৎসাহ দেন যে দাদা আমি তোমাকে দেখে নিতে চাই ভাই, আমি তোমাকে দেখে নিতে চাই, তোমাকে হাফিজ বানাতে চাই। তখন কিন্তু লন্ডনের অবস্থা শাহাবুদ্দিন ভাই জানেন, এবং যারা লন্ডনে থাকেন 1993-তে বা 1991, 92, 93 তখন খুব মসজিদ মাদ্রাসা খুবই কম ছিল। আমাদের ওই এলাকায় তখন মাত্র গড়ে ওঠা কমার্স স্ট্রিট মসজিদ। তারপরে আস্তে আস্তে আর বেশ, এখন তো প্রত্যেকটা এলাকায় মসজিদ আছে আলহামদুলিল্লাহ, অনেক মাদ্রাসা আছে এবং দারুল হাদিস পর্যন্ত আছে। একটা নয়, অনেক দারুল হাদিস পর্যন্ত লন্ডনেও আছে। তখন কিন্তু মাদ্রাসাতেই মসজিদগুলোতেই মাদ্রাসার পড়ালেখা বা মক্তবের সিস্টেম ছিল, বা উইকেন্ডে স্যাটারডে এবং সানডে 2 দিন স্কুল বন্ধ থাকতো, আমরা মসজিদে যেতাম পড়তে আর কি, আরবি পড়তে। দাদা আমাকে তখন আর হিফজ পড়ানোর জন্য তিনি আমাকে বাংলাদেশে নিয়ে আসলেন 1993-তে। তখন মা বাবা সবাই আমরা একসাথে আসি। আমার মা বাবা তারা পরে চলে যান, ভাই আমরা 5 ভাই 1 বোন, সবাই চলে যান। আমি দাদার কাছেই থাকি এবং আমার দাদির কাছেই থাকি আর কি। পড়ালেখা শুরু করি, আল্লাহ শুকরিয়া আমি কোরআন শরীফ শেষ করি। মৌলভীবাজার শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি মাজারের কিনারা সেখানে একটা হাফিজি মাদ্রাসা আছে, দরগা হযরত শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা, সেখানেই আমার হিফজ পড়াশোনা শুরু করি। আল্লাহ শুকরিয়া আমি 2000 সালে আমি হিফজ শেষ করি এবং হযরত ফুলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে আমি পাগড়ি পাই। আর দরগা হাফিজিয়া মাদ্রাসা তখন হাফিজ সাহেব যিনি, যার কাছে আমি হাফিজি শেষ করি, তিনি মরহুম আলহাজ হাফিজ আনোয়ার হোসেন লাল মিয়া সাহেব, তিনি ইন্তেকাল করেন এবং ওনার কাছে সর্বশেষ হাফিজ মনে হয় আমি। তিনার খবর মোবারক আছে দরগা শরীফের পাশেই, শামসুর রহমতুল্লাহ পাশেই। আর ফুলপুরি সাহেবের হাতে পাগড়ি পেয়ে তখন আমার যাত্রা তখন হালিয়া লাইনে শুরু। আমি তখন 8, 9, 10 এবং দাখিল পর্যন্ত মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় পড়ি। তারপরে 2000 সালে আমি আবার কারিয়ানা সনদ নেই, বিশুদ্ধ কোরআন শরীফ তিলাওয়াতের কারিয়ানা সনদ নেই। আমি ফুলপুরি সাহেবের বাড়ি থেকে, ফুলপুরি সাহেবের কাছ থেকে সনদ নেই এবং এরপরে ধারাবাহিকভাবে আমি আল্লাহ শুকরিয়া তখন দাখিল, আলিম, ফাজিল এবং কামিল পর্যন্ত পড়ি আর কি। এবং আল্লাহ শুকরিয়া আপনারা জানলে খুশি হবেন, পড়ালেখা করতে একটা আমাদের মনীষীদের একটা প্রভাব আছে, দুনিয়া থেকে কবর পর্যন্ত পড়ালেখার কোনো চেষ্টা সময়সীমা নেই, আমরা সবসময় চাইলেই শিক্ষা নিতে পারি। আমি মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই 2014-তে। 2010 সালে আমি তখন তামিল পরীক্ষা দেওয়ার কথা। তামিল পরীক্ষা দিতে গিয়ে আমি তখন সময় শারীরিকভাবে অসুস্থ। হঠাৎ করে আমি আবার ট্রিটমেন্টের জন্য লন্ডনে যাই। লন্ডনে যাওয়ার পরে তখন আর কামিল ফাইনাল পরীক্ষা আমার দেওয়া হয়নি। 2011-তে আবার কামিল পরীক্ষা দিব, প্রিপারেশন নিচ্ছি। তখন আমার হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়। তো বিয়ে ঠিক হওয়ার কারণে তখনও এবছর আর আমি আর
নিজের বিয়ে, তারপরে আরো নিজের মধ্যে একটা শরমও চলে আসছে যে আমি নিজে বিয়ে করতেছি, আবার ওইদিকে আবার কামিল পরীক্ষা। তো আমার বিয়ে ঠিক হয়েছে, বিয়ের অনুষ্ঠান এদিকে লন্ডন থেকে সবাই আসছেন, আমার বোনেরও বিয়ে সেই সেম ইয়ারে 2011-তে। তখন বিয়ের জন্য নিজের বোনের বিয়ে, নিজের বিয়ে, আমি আর তখন আর কামিল পরীক্ষা দেইনি। 2012-তেও কিন্তু গ্যাপ গেছে। 2014-তে আমি প্রথমবার উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই। তো এই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে তখন আমার মাথাতে আসছে যে আমি একটা দৃষ্টান্ত রেখে যেতে চাই যে একজন জনপ্রতিনিধি হয়েও সে চাইলে তামিল পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা দিতে পারে। আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে তখন আমি মনিরুল ইসলাম কামিল মাদ্রাসা থেকে 2014-তে আমি কামিল পরীক্ষা দেই এবং কামিল পরীক্ষা আমি শেষ করি। এবং পাশাপাশি আমি এর আগে ডিগ্রিতেও মনিরুল ইসলাম সরকারি কলেজে ভর্তি হয়েছি, ডিগ্রি করতে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার মানে মোটামুটি পড়ালেখার জীবন, লন্ডন থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত। থ্যাংক ইউ টিউ ভাই, এটা জানলাম আপনার অসংখ্য ধন্যবাদ। আর একটা জিনিস আমি জানতাম, এটা আসলে অনেকের এটা প্রশ্ন থাকতে পারে, বিদেশি লাইফ বিশেষ করে ইংল্যান্ডের লাইফ আর বাংলাদেশের লাইফের মাঝে অনেক পার্থক্য। আপনি ঠিক আছে আপনার দাদা কিংবা আপনার ফ্যামিলি চাইছেন আপনি হাফিজ হইতা, আলহামদুলিল্লাহ হাফিজ হইছেন, আপনি মৌলানা এবং শিক্ষিত। আর পরেও তো আপনার কাছে একটা সুযোগ আছিল যে না, আপনি আবার লন্ডন আইতে পারতাম। লন্ডন তো অনেক অপরচুনিটি আছে, আপনি ইনো পয়সা উজি করতে পারতা, চাকরি করতে পারতা। এটা না করিয়া যেন বাংলাদেশও আপনি স্থায়ীভাবে বর্তমানে বসবাস করবা, মানুষের সেবা করবা। আমি জানি অনেক চ্যারিটি সংগঠনের লগে, আপনি সামাজিক সংগঠনের লগে জড়িত। আমার জানা মতে আপনি মারদেশাও মনে হয় একটা মারদেশার লগে জড়িত। আপনার একটা আর একটা সংগঠন আছে শাহজালাল ওয়েলফেয়ার, এটারও আপনি মনে হয় প্রতিষ্ঠাতা। এই যে কাজগুলা করেন, এটার উৎসাহ এবং এটার মানে এটার বিহাইন্ডর স্টোরি কিটা, এটার শক্তি, এবং আপনি টায়ার্ড হই নেন, এটার অনেক তো সমস্যা, অনেক অনেক প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে, অনেক কষ্ট করা লাগে। এই সাহস এবং এই যে আপনি এই অনুপ্রেরণাটা আপনার কার কাছ থেকে পাইন, আমরা একটু শেয়ার করবেন। আসলে আমার হিপ কমপ্লিট করা 2000 সালে যখন হিপ কমপ্লিট করলাম, আমার দাদারে আমি জিকাইলাম। দাদাও কিন্তু 2000 সালে মারা গেছে। তো আল্লাহ শুক্রিয়া, আমি 2-3টা জায়গা থেকে স্পিড পাইছি বেশি। যেটা হইলো আমার দাদারে যখন পাইন আমার হাফিজুল্লাহ দেখো আনছেন হিপ কমপ্লিট করতে 99, 1999, 1999-ও আমি দাদারে তখন জিকাইছি। দাদা আমি আহ মোটামুটি আমার পড়ালেখা আমি আঠাই লেছি বা শেষ করার পর্যায়ে। দাদা আমার করণীয় কিতাব আমি কিতাব করতাম, তখন দাদাই আমার অনুপ্রেরণা দিতেন যে ভাই এক কাজ করো, যদি পারো, আমি তো আনছিলাম তোমার হাফিজির লাগি, তুমি হিফ দিয়ে কমপ্লিট করিলেই যায়। তা আমার তো আর একটা পরিচয়, আল্লাহ শুক্রিয়া। এখন যদি তুমি কন্টিনিউ করতে চাও আলহামদুলিল্লাহ থাকো, আর যদি কন্টিনিউ করতে চাও না তাইলে তুমি লন্ডন দেখে আসো। তো আমি চিন্তা করলাম দাদা একজন তার জানাজা করাইবার লাগি। দেখো দাদা ইনো হায়াতে আছেন, আল্লাহ হায়াত করতে দিলে আমি তার জানাজা পাইতাম। আমার একটা মেন্টালিটি বা আমার একটা অগ্রিম দাদার আশা পূরণ করা, দাদার রাখিয়া যাওয়া একটা হোল, এটা একটা বিষয়। বা দাদা এখনো আসেন, যদি আমি লন্ডন যাই তাই মৃত্যুবরণ করেন, এটা একটা মনের মাঝে একটা কাম সবসময় আমার মনের মাঝে আসছিল একটা বিষয়। আর দ্বিতীয়ত হইলো আল্লাহ শুক্রিয়া, আমি ঈদ কমপ্লিট করছি, চাকরি পাইছি। ও বছর আমি আবার হারিয়ানাও করি এবং হারিয়ানার চাকরিও পাই। রমজান মাসেও আমি 21 রাত আমি প্রথম তারাবির নামাজও পড়াই। আল্লাহ শুক্রিয়া, আমি ধারাবাহিকভাবে বেশ কয়েক বছর তারাবির নামাজও পড়াইছি। এটা হইলো মৌলিকতার আমার তারাবির নামাজ শুরু। এক বছর আমি দেশের বারা লন্ডন ও স্কটল্যান্ড আমি গিয়া বা তারাবিও পড়াইছি আল্লাহ শুক্রিয়া। এবং ধারাবাহিকভাবে আমি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরেও, উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেও তারাবির ইমামতি করছি আলহামদুলিল্লাহ, হসমে তারাবি। তো আমার শুরু তখন 2000 সাল থেকে তারাবির নামাজ পড়া, এটা মোস্তফাপুর আল হোসেন জামে মসজিদে প্রথম তারাবি। আর 21 রমজানও তখন সময় আমার দাদা মৃত্যুবরণ করতেন এবং তাই খুবই খুশি যে আমার নাকি জীবনের প্রথম ঈদ সম্পন্ন করিয়া হসমে তারাবি ইমামতি করে 21 রমজানও দাদাও মৃত্যুবরণ করলাম। তার জানাজার নামাজ তার আশা করলো, আমি তার জানাজার নামাজ ইমামতিটা করলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আর এরপর থেকে আমি ও দেশে থাকার অনুপ্রেরণা দাদা এক নম্বর। কারণ দাদার কাছ থেকে যে প্রেরণা আমি দেশে হওয়ার পরে যে মা বাবা বুঝিয়ে দেশে থাকা, সেটা হইলো যে দাদাই আমার সব সময় করাইতে। এখন আমি আল্লাহ শুক্রিয়া জনপ্রতিনিধির পাশাপাশি ব্যবসায়ীও। দাদাই আমার বুঝাই থাকে দেখো ভাই, আমি বাবার কথা, আমার পদ্মাকার কথা তখন বলছে যে
আমার বাবা মৌলভীবাজারে যখন ব্যবসায়ী আসলাম, মৌলভীবাজার শহরে সেন্ট্রাল রোড, তখন সময় আমার খুব দাদার কথা তাই না, এখন সুনামধন্য ব্যবসায়ী আসলাম। এই ব্যবসা করি তার জীবন জীবিকা এখন সুনামধন্য মানুষের আমানত তার কাছে থাকতো। মানুষে তার কাছে সব করিয়া নিয়ে আমানত দিতা, যে টাকা আমানত দিতা ওই টাকা গরম দিয়ে মানুষ খাই ওঠারে খুব বুদ্ধা বলিয়া সুন্দর করে রাখতা তার কাছে। আবারও সমান নোটগুলা 6 মাস করে আইবে, সমান নোটগুলা আবার আলমারি থেকে আবার সমান নোটগুলা বাকরিয়া মাইন ছেড়ে দিতা। তান বাবার কথা কইতা, আর তান কথা কইতা যে কইল যে তাই আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন যখন হয়, 3টা ওয়ার্ডে মিলাইয়া একটা ওয়ার্ড আছে। তখন তো 3টা ওয়ার্ডে জি। একটা ওয়ার্ড আছে, তখন তো আমার দাদা একাতুইনা ইউনিয়নের, এখন তো 1, 2, 3 ওয়ার্ড। তো 1, 2, 3 ওয়ার্ডত তখন সময় তাই ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হয়েছে। তো মেম্বার নির্বাচিত হওয়ার পরে মানুষে বেশ ভোট দিচ্ছেন, প্রতিদ্বন্দ্বিতা সারা আল্লাহ শুক্রিয়া বেশ ভোটে তাই নির্বাচিত হয়েছে। নির্বাচিত হইয়া তাই মেম্বারই বাদ দিলাইছেন বলতে তাই আর অফিস আর গেছেন না। না যাওয়ার কারণগুলো আমি জানতাম চাইলাম যে দাদা আপনি নির্বাচিত হইলা যে জনগণের সেবা করতা, কিন্তু আপনি আর পরে বাদে অফিসও গেলা না, এটা কন্টিনিউ করলা না বলে। ভাই আমি কন্টিনিউ না করার সবচেয়ে বড় কারণের মধ্যে একটা কারণ হইলো যে সরকারের পক্ষ থেকে তখন সময় বিস্কুট দেওয়া হইতো, চিনি দেওয়া হইতো, চা পাতা ওগুলো আইতো সরকারি ভাবে ইউনিয়ন অফিসে। তখন চা পাতা, চিনি, বিস্কুট এগুলা, ডাইল, চাউল ওগুলা আইতো রেশন বা ওলা আইতো রাখি বাচ্চা দিবা লাগে অনেকগুলা। ওই যে ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেব আমি থাকি তারার বাড়িতে, এবং বিশেষ করে চা পাতা চিনি এগুলা ওই যে বাড়ির পিঠা রাখা হইতো বা বইতে হইতো, ও চা পাতা চিনি গুলা ব্যবহৃত হইতো এবং ওগুলা দিয়েই চলতো। দাদার মানে তখন সময় একটা ইয়া আছিল যে আমি নির্বাচিত হইলাম জনপ্রতিনিধি, এখন সরকারি চা পাতা সরকারি চিনি নিমু বা এটা গরিবর হোক যদি বাড়িতে নিমু নিয়ে আমি জাল দিয়া মানুষেরা খাওয়াইমু, তাইলে আমি জনগণের সেবা কিতা করলাম। সব মেম্বারে নিজা তাই নিটার প্রটেস্ট করিয়া ফার্স্ট হইন না, তখন সময় তাই নিটারে নিচ হইন না, ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে। তখন সময় তাই কইছেন যে আমি এটা নিমু নিয়ে আমি গরিবকে দিলাই। ওটা কি তার একটা হত্যা সৃষ্টি হইলো, যে কারণটা কি তো জনগণের হকটা মার হয় বা জনগণের হকটা প্রপারলি জনগণের আঠতে হয় না। তখন তাই কইছেন যে আমি মেম্বার আছি, আমি অফিসিয়ালি ইলা পরিস্থিতি পরিবেশ হইলে তখন সময় আমি আর অফিসে যাইতাম না বা অফিসের কোনো কামকাজ আমি কন্ট্রিবিউট করতাম না। ও মেম্বার আসলা কিন্তু তাই না অফিসিয়াল কামকাজ না অ্যাক্টিভ হইয়া তাই তান খেদমত তাই অব্যাহত রাখছেন, মানুষের বালাই করছেন, বাড়িতে বইছেন, দেখানো গেছেন মসজিদ মাদ্রাসা, এবং কি খালি বাংলাদেশও না, আল্লাহ সুফিয়া লন্ডনের বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে হেল্প করছেন অলও আসলা। এবং শেষ জীবন পর্যন্ত দাদার অনুপ্রেরণা, দাদা আল্লাহ শুক্রিয়া মৌলভীবাজার ইফতিহার কমিটিতে আসলা, পশ্চিম বাজার মসজিদ কমিটিতে আসলা, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা, আল্লাহ শুক্রিয়া। এটা একটা বড় স্মৃতি আমার লাগি, আমার লাইফের লগে, এবং অনুপ্রেরণা পাওয়াটা একটা বড় স্মৃতি হইল যে আমরা বিরইমাবাদ, আমার বাড়ি মৌলভীবাজার একাটুনা ইউনিয়নের বিরইমাবাদ গ্রাম, বাৎসরিক জলসা আছে। আমি কোরআন শরীফ সবক লইতেছি, এবং বাৎসরিক জলসা আমরা 3জন মানুষ, আমার দাদাও নাই, আর 3জন অতিথি, 3জন অতিথির মাঝে 3জনও আমরা মাঝে নাই। প্রধান অতিথি আছে হযরত ফুলতরি সাহেব রহমতুল্লাহ আলী, বিশেষ অতিথি হযরত বিলপারি সাহেব রহমতুল্লাহ আলী, এবং আমরা মৌলভীবাজার টাউন কামিল সাবেক প্রিন্সিপাল মরহুম আল্লামা আব্দুল করিম সিদ্দিকী প্রিন্সিপাল রহমতুল্লাহ আলী। তারা 3জন আসলা। তো এই জায়গা থেকে একটা অনুপ্রেরণা হইলো যে আমার দাদাই আমারে, আমার আব্বাও দেখো আসলা, আমার চাচাইরা দেখো আসলা, আমরা লইয়া গেছেন তখন সময় বিরিমাবাদ বাৎসরিক জলসা, যেহেতু আমরা গ্রাম সাহাবাইরা দাদার মৃত্যু পর্যন্ত আর কি, যখন ব্রেন স্ট্রোক করতেন লাস্টে দিয়ে আমি দাদার লোকে ডং করতাম। ডং করার একটা মাধ্যম হয়েছিল দাদারে চলাইতে চাইলে, দাদারে রাখতে লইতে চাইলে কইতাম যে চা বাইছুন, তখন সময় রাগ করতাম যে উঠি যাইতাম যে চা বাইছুন, সাবর লোকে গিয়া এতক্ষণ আল্লাহর মকবুল অলির আশিক আসলা তাই। তখন তাই নামদারে লইয়া যে আমার নাচে কোরআন শরীফ আসতে সবক লইছে আমার গ্রামও সাবসুবলা আইবা, ফুলতরি সাব আইবা, আমি গিয়া আমার নাতিরে লইয়া গিয়া সাবর দোয়া লইতাম। ও আমার আব্বা, আমি, আমার চাচা, দাদা সহকারে আমরা গেছি আমার গ্রামের বাৎসরিক জলসা। যাওয়ার পরে তখন সময় আহ আমরা স্টেজও গেছি, এক বাড়ির সাহেব আসুন, আমরা যে বাড়ির সাহেবের লোকে দেখা করছি, সাহেব আমার লাগি দোয়া করতেন আলহামদুলিল্লাহ, মাথা ব্যথা ইয়া দিয়া দেখা করছেন। সাহেব আমরা তো দেশে বিদেশে অনেক সময় দৌড়াদৌড়ি করি, আর আমার নাতিকে মাদ্রাসাত ভর্তি করছি, আপনার কাজ করি, আমার নাতির লাগি দোয়া করিয়া দেখা, তাই নাতি হইতা মৌলানা হইতা দিনের খেদমত করতাম। এটা একটা অনুপ্রেরণা। আমি ওদিন সাবকিবলার হাত মোবারক আমার মাথার উপরে স্পর্শ, এটা আমার লাগে বহুত বড় একটা অনুপ্রেরণা আছিল, এবং আমি মনে করছি যে কুদরতি ভাবে আল্লাহ তালার পক্ষ থেকে একটা রহমত আমার মাথা বা আমার শরীরের উপরে আল্লাহ তালা বর্ষণ করছেন, এটা একটা অনুপ্রেরণা। আর দ্বিতীয়ত আরো একটা অনুপ্রেরণা হইলো আমরা সাবর লোকে দেখা করি যে সাদর হোসেন যাও গিয়ে বউ মঞ্চ গিয়া বউ,
ওয়াজ শুনবো, আমিও আইমাই কিছুজন করে বয়ান শুনবো। সাবর বয়ান শুনবার লাগি জীবনের প্রথম সাবর বয়ান শুনতাম গিয়া বলছি। তখন বয়ান করটা আমরা প্রিন্সিপাল হইতো, আল্লাহ তালা তাদের জান্নাতুল আলা মাকাম নসিব করুকা। বিলপারি সাবর তখন সময় তান গিয়া স্টেজে উঠতো। প্রিন্সিপাল হুজুরে বয়ান করতে আগে আমার সিনিয়র মাদ্রাসার কাম চলে, আসো নিজে কেউ সাহায্য করবা, হুজুরের বয়ানটাও ওলা আছে। আসো নিজে কেউ নাই নিজে আমার মাদ্রাসার সাহায্য করো, আমার মাদ্রাসার তাল নাই, আমার মাদ্রাসার ডালাই নাই, কিতাব নাই, বেঞ্চ নাই, এটা কইরা গেলা স্বাভাবিকভাবে হুজুরে খুব মজা করিয়া কইতা। তো আর কেউ আর মানে হুজুরের কথার মাঝে তারা দিরা না, কোনো মানে কন্ট্রিবিউট করতা না কি মাদ্রাসা। এর মাঝে সাবসিবলা আশা করি আইসেন সাবর জিবাসিল এগুলা সামনে নামছেন, নামিয়ে সাবসিবি চলছে। সাবে এটা খুব ঠান্ডা মাথায় খেয়াল করছেন যে প্রিন্সিপাল হুজুরে সাবে ডাক্তার প্রিন্সিপাল সাহেব বা সিদ্দিকি সাহেব ডাক্তার, তখন তোমার সাহেব স্টেজে উঠছেন, হুজুরে তো মাইকটা দিচ্ছেন সাজিয়া ওদিকে তো সাবে মাইকা চলিয়া হইল, আমার সিদ্দিকি সাহেবে মাদ্রাসার লাগি সাহায্য পাইছেন, আপনারা কি তার মাদ্রাসার সাহায্য করতেই নেই। তখন সময় আর কেউ মারতেন না, তখন সাবসিবলা পকেটে হাত হারাইলা আর ইয়ার তখন সাবসিবলা মনে হয় 1000 টাকা বা 500 টাকা ওলা মানে মনটা মনে হয় সাবে দিত যে আমি শরীর হইলাম, আপনারা শরীর দিতে দুই একজনে দিচ্ছেন, বিয়ার পর ফলে আবার টান হয়ে যেতেন। তখন সময় হুজুরে আবার মাইকা চলেছেন ইয়া হইন আল্লাহ তাবেও হইছেন তাবর দোকান থাকি তাবো শরীর হইলে, আর আপনারা বিরুন থাকি যদি আমি মিলা খালি যাই গেছে তো হয় না। তখন সময় আমার শাসার নাম লিয়া হয়েছেন যে তুমি আমার শাসা ভাই ইন্টারনেট সিনিয়র মাসাদ করছিলা কত বলে, ও মিজান তুমি তো সিনিয়র মাসাদ করতে তাবর দোকান থাকি বার হয়েছে, তুমি একটা কিছু হোক। ও আমার চাচাও কি আমার আব্বার গেছে, আব্বা তো রুজগারি বড় ভাই, দাদা তো তখন সময় দেশে চলে আব্বার গেছে গেছেন, আব্বাও বাত আমি আব্বার খান্দাত বা তখন আমি গিয়ে আপনার বাইসা বলা হলো হুজুরে তো কইরা কিতা করতাম বলে বাবারে শিখাও। তো দাদার কাছে গেছেন, আমিও গেছি লগে লগে স্টেজে গিয়ে গেছেন, স্টেজে খাবো খান্দাত বা দিলে কিতা করতাম বাবা হলা হুজুরে তো কইরা দিলে কো ইনশাল্লাহ তখন লাগে আমরা 7 দিন হলো। তখন সময় চাচা উঠিয়া বলছেন হুজুর কিতা লাগে, বলে আমার তো লাগে বলতো। তখন দাদা উঠিয়া বলছেন সাধু যেহেতু কইছেন তা লাগে আমরা দিলাই। আল্লাহ শুক্রিয়া, মৌলিবাজার টাউন কাবিল মাদ্রাসার যে দ্বিতীয় তালার পূর্ব পশ্চিমে যে পুরান বিল্ডিং যেটা নিচতলা তো সাইফুর রহমান সাহেব মরহুম অর্থমন্ত্রী, খান মাধ্যমে মৌলিবাজার এটা সিলেট বিভাগ দেশবাসীর উন্নয়ন হয়েছে। খান মাধ্যমে নিচের পাথরও কিন্তু ইয়ে আছে, সাইনবোর্ডটা আছে যে ফাইন নিচের বিল্ডিংটা সরকারি অনুদানে ফাইন কমপ্লিট করিয়া গেছিল, এবং দুতলার এখনো আল্লাহ শুক্রিয়া দুতলা তুলে দেখি দাদার ওই যে মরহুম মসুদুর আলী সাহেব তার নামটা আছে স্বর্ণাক্ষরে লেখা। এটা একটা অনুপ্রেরণা আছিল বালা কাম করবার আর কি। আহ, আর আরো আসলে অনেক ইন্টারেস্টিং স্টোরি, আমরা আসলে বিস্তারিত জানলে আরো ভালো লাগলো না, যেহেতু সময় স্বল্পতা। সময় বুঝছি মানে আপনার আপনার দাদার যে সামাজিক যে ইচ্ছা আল্লাহ মানুষের শুক্রিয়া সেবা করতে, ওটা থেকেও শর্ট আপনার একটা একটা ব্যাপার জয়। আর শর্ট একটা কথা হইলো যে আমার নীরবে নিবৃতে আমার আম্মাও নাই তো ইন্তেকাল হোসেনের 60 বছর, নীরবে নিবৃতে আমার ফ্যামিলির যথেষ্ট সাপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, বহুত কাম করছে। এবং নীরবে নিবৃতে আমার আম্মা যেই না আমি ফোন দিলেও কইতাম শিখাই থাকুন না আছে বাবা, তো কইতাম ওয়াজ ওয়াজ, তো কইতা ওয়াজও শরীর হওয়ার কোনো সুযোগ আসেনি, ওয়াজও চিনিয়ে আসেনি, চিনি শরীর হওয়ার কোনো সুযোগ আসেনি। এটা খুব নীরবে নিবৃত উইদাউট এনি অ্যাডভার্টাইজমেন্ট প্রচারণা ছাড়া। আমি ডাকাত গেছি, টাকার বাবা ওই যে যে প্রোগ্রামও গেছে যে অনুষ্ঠানে গেছে ওনার সাপ গেছেন আলিমুলামা গেছেন, যেটাও শুনবে কত টাকা লাগবে, তুমি আমার কথা কইও না হচ্ছেন তুমি শুরু দুইটা সব টাকা দিলাও। এই যে ব্যাকগ্রাউন্ড যে সাপোর্টটা পাইছে, আমি রোহিঙ্গা ফ্যামিলি যেতাম ফ্যামিলি যে সাপোর্টটা ফ্যামিলি আলহামদুলিল্লাহ সাপোর্ট এটা না, তো এটা অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা আপনার সরাসরি প্রশংসা করা ঠিক না, আপনি আমার সামনে কিন্তু আমি তো বাংলাদেশের লগে অনেক ক্লোজ ভাবে জড়িত, বাংলাদেশও যাওয়া বা করছি। আপনার সম্পর্কে যথেষ্ট বালা ফিডব্যাক আমরা মৌলভীবাজারবাসী পাইতাম সব সময়, এবং আপনি যে সময় উপজেলার ভাইস চেয়ারম্যান 2বার আসলা সবে আপনার কাছ থেকে বালা সেবা পাইছেন, বালা ব্যবহার পাইছেন। এবং আমরা দোয়া করি আপনি কন্টিনিউ আপনি মানুষের লাগে করিয়া যাওকা, খালি যেন ভাইস চেয়ারম্যান হইলেও যেন করবা আর আপনি করতে পারতেন না। আল্লাহ আপনার ফ্যামিলি এবিলিটি আছে, আপনার এই দক্ষতা আছে, আপনি মানুষের লাগে কাজ করবা, এটা আমরা আসলে দেখলাম এবং আমরা আমরা দর্শকেও জানেন। আপনার লগে আমি আর একটা বিষয় আলাপ করতাম, যেহেতু আমরা সেকেন্ড পার্টার সময় একটু কম। আপনি তো পাবলিক টাচও আসলে এবং বাংলাদেশও অনেকদিন ধরে আসেন, এবং বাংলাদেশের মানুষের লগে আপনি জড়িত, অনেক স্কুল মাদ্রাসার লগে জড়িত। আমি যে আমরা যেন একটা কাজ নিছি, যে কাজটা আপনার শিক্ষা নিয়া, আপনি যেহেতু ফিল্ডও আছেন, আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, আপনার লগে আপনি আমার লগে একটু শেয়ার করবা যে মৌলভীবাজারের বর্তমান যে শিক্ষার হার আর শিক্ষার মান খুব কম, এটার কারণ কি তা মনে করেন আপনি? আমরা তো শিক্ষা দিকে একবারে নাই, মানে খুব নিম্নমুখী। এটা যেহেতু আপনি আসছেন,
আল্লাহ উন্নয়নে আমার কথা উন্নয়নে জি ভাই, হুন্ডাম হুন্ডাম। যখন মাথারও ক্লিয়ার উনা যান আপনার যদি স্পিকার না থাকে আগে একটু আস্তে উনা গেছিল যখন সাউন্ড আরো এখন আরো সাউন্ড ক্লিয়ার হওয়ার কথা। জি যখন সাউন্ড আরো ক্লিয়ার উনা যান যে তো আপনি তো যেহেতু ফিল্ডও আসলা এবং আসুই নখনো কি কারণ মনে করেন যে বাংলা মৌলভীবাজার সদর আপনার শিক্ষার মান খুব কম এবং শিক্ষার হারও কম এটার জি। কিন্তু আপনার আপনি আপনার আপনি মনে করেন একটু আমরা শেয়ার করবেন। আসলে আল্লাহ শুক্রিয়া, এখন শিক্ষা সংক্রান্ত বিষয়ে আমরা তো আসলে দেশ চেঞ্জ হয়, দেশ নানান কারণে, সরকার, এটা তো বাস্তবতই সরকার বারবার চেঞ্জ আর আমরার মাঝে শিক্ষা ব্যবস্থাটা আসলেও আমরা নানান কারণে আমরা দেশ স্থিতিশীল নাই, যে কারণে আমরা আলিমুলামা হল বিভিন্ন দলর আন্দোলন কর্মসূচি আছে যে শিক্ষা ব্যবস্থাটা সুন্দর করে সাজানি। প্রথমেই আমি গুরাত যদি আমরা ধরি, বর্তমানে শিক্ষার হার বাড়ে এখানে বাংলাদেশের প্রত্যেক শিশুই এখন যে সিস্টেম বা টেকনোলজির যে যুগ আইছে বা যে সিস্টেম আইছে, কোনো বাচ্চাই কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত থাকার সুযোগ নাই বা বঞ্চিত থাকতে পারে না। বাট এই শিক্ষা ব্যবস্থাটা প্রত্যেক শিশুই ভর্তি হইল স্কুলও। আজকে রিসেন্টলি আমি যেটা কইম, যেমন জানুয়ারি থেকে, জানুয়ারি গেছে কি, ফেব্রুয়ারি গেছে কি, মার্চ গেছে কি, এপ্রিল গেছে কি, আমার বাচ্চা স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু দেখা গেছে যে ধারাবাহিকভাবে স্কুল বন্ধ, নানান অসুবিধা, পলিটিক্যাল প্রবলেম, দেশ দুর্যোগ আইছে, দেশ ও সমস্যা, সরকার পরিবর্তন হয়েছে, আর দেশ ইলেকশন আইছে, নানান কারণে স্কুল বন্ধ। এই শিক্ষা ব্যবস্থাটারে সুন্দর করিয়া যদি কোনো বিদেশি শক্তি হোক আর রাজনৈতিক শক্তি হোক আর যে কোনো শক্তি হোক, তলমতর ঊর্ধ্বে উঠিয়া যদি এই শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করে সাজানি যায়, শিক্ষার হার বাড়ে, কিন্তু ব্যবস্থাটারে যদি আমরা সুন্দর করে ডিসিপ্লিন না করতাম পারি, ব্যবস্থাপনারে যদি আমরা সুন্দর করে লাইন না করতাম পারি, যেমন প্রিভিয়াসলি এবং রিসেন্টলিও আন্দোলন হয় শিক্ষা ব্যবস্থা নিয়ে, ইসলামী শিক্ষানীতি আছে, সামগ্রিক সাধারণ শিক্ষানীতি আছে, টোটালি শিক্ষা ব্যবস্থা শিক্ষানীতিটারে যদি আমরা সুন্দর করিয়া এটার ডিসিপ্লিনও আনা যায়, বাংলা সরকারের যদি উদ্যোগ নেই এবং এটার স্থায়ীভাবে যদি সুন্দর করিয়া মজবুত করিয়া, যদি এটার ভিত্তি মজবুত করিয়া এমন ভাবে করো হয় যে যে শিক্ষানীতিটা, যা শিক্ষানীতির ব্যবস্থা বা মূল যেটা, যে শিকড় যেটা, এটার এমন ভাবে করো হয় হুট করিয়া আইয়া দেখা যায় যে আরবার 1 বছর পরে এটা আবার চেঞ্জ হয়ে যায়, এর বাদে বছর আবার চেঞ্জ হয়ে যায়, এর বাদে বছর আবার চেঞ্জ হয়ে যায়। তো ইলা চেঞ্জেবল না হইয়া যদি ভিত্তি মজবুত করিয়া এমন একটা শিক্ষানীতি, এমন একটা শিক্ষা ব্যবস্থা যদি রেডি করা যায়, যে যেটার কারণে আমরা বাচ্চাইনতে সাধারণ শিক্ষার মূল শিক্ষা পাইব, দেশপ্রেমে উদ্বুদ্ধ হইব, এবং পাশাপাশি যদি কেউ মাদ্রাসাতো পড়েতে ধর্মীয় যে মূল শিক্ষা, যেমন আপনারা দেশ বিদেশে আমরা যারা অবস্থান করতাম, আমরা অবাক হই যে মাদ্রাসা শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষার মাঝে, মাদ্রাসা শিক্ষার মাঝে, আমি এখন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হিসাবে ও কথাটা উদাহরণ হিসাবে আনতাম, এখন মাদ্রাসা শিক্ষিত মানুষ আমি, কিন্তু মাদ্রাসা শিক্ষার মাঝে ডারউইনের মতবাদ, মাদ্রাসা শিক্ষার মাঝে ইসলাম বিরোধী ঢোল তবলা মূর্তি, ইসলাম বিরোধী অনেক কথা, আল্লাহ নবীর জীবনী নাই, খুলাফায়ে রাশিদিন হলোর জীবনী মাদ্রাসার থাকি হরানি হয়ে যাক, এর ফলে ইসলামিক উদ্বুদ্ধকরণ যে সমস্ত কবিতা আবৃত্তি যেগুলা আছিল, শেখ সাদি রহমতুল্লাহ আলাই থাকি লইয়া যুগ যুগ থাকি, এই সমস্ত বিষয়গুলা মাদ্রাসা শিক্ষাতে কিভাবে এগুলা প্লাস মাইনাস হয়, এবং বিশেষ করে এগুলা কিভাবে বাদ পড়ে, আল্লাহ নবীর জীবনী, বিদায় হজ্জের ভাষণ, এগুলা বাদ পড়ে কিভাবে। এখন মাদ্রাসা শিক্ষার থাকি যদি, ইসলামী শিক্ষার থাকি যদি আল্লাহ নবীর বিদায় হজ্জের ভাষণটা বাদ পড়ে যায়, তাইলে এই কারণে আমরা এক কথায় সব একমত হইমু যে আমরা শিক্ষা ব্যবস্থাত অন্যর হাত আছে বা অন্য কেউর মানে হাত ঢুকানোর সুযোগ আছে। এই শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষাই হোক আর জেনারেল শিক্ষা, সাধারণ শিক্ষাই হোক, এই শিক্ষা ব্যবস্থা যদি অন্যর হাত না ঢুকে, এই লিকেজ গুলা বন্ধ করো এবং এই ভিত্তিটা যদি মজবুত করো, ইনশাল্লাহ আমরা শিক্ষা ব্যবস্থা মজবুত থাকবো এবং এই শিক্ষা ব্যবস্থা ভাঙ্গিয়া পড়তো না। এই শিক্ষা ব্যবস্থা থেকে আমরা আশা করতাম পারি যে আমরা বাচ্চা না ইনশাল্লাহ না সফল টিপু ভাই, হবে। এটা আপনার লগে টোটালি এগ্রি, এটা আসলে আপনি একটা দেশের পুরা দেশের কথা তুলে ধরছেন বাট আমি তো ও সিস্টেমের মাঝে তো অন্যান্য ডিস্ট্রিক্টে অন্যান্য জেলায় অন্যান্য বালা করে আমি আপনারা প্রশ্ন করতাম চাইছিলাম যে যে শিক্ষা ব্যবস্থাও আছে কিংবা এটা চেঞ্জ হইতো আপনারা সবর দাবি আমরারও দাবি, কিন্তু আমরা মৌলভীবাজার সদর খানে কম আপনার হৌকা যায় না আপনার এলাকাত এখাটুনা ইউনিয়ন আমরা আখাইলকুড়া ইউনিয়ন আপনার কয়জন বর্তমানে আপনার আর্মির বড় অফিসার দেখছেন, কয়জন ডাক্তার দেখছেন, কয়জন বিসিএস ক্যাডার ছাত্র কিংবা ডাক্তার, এই যে আমি ওটা প্রশ্ন করতাম চাইছিলাম যে আমরা সব খালি বিদেশি হয়ে যারা আমরা যে মৌলভীবাজার সদরটা নিয়ে যেহেতু কাম করলাম
আমরা মানে ছাত্র হলে লেখা যে ব্যবস্থা আছে ও ব্যবস্থার পরেও তো আমরা ছাত্র হলে লেখাপড়া করেন না, এটার কারণ আপনার ওটা ওটা আমি দুই তিনটা কারণ কেন আমার দৃষ্টিতে এই মুহূর্তে আমার মাথার যেগুলার এর মধ্যে চিহ্নিত একটা কারণ হইতে পারে যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলার ব্যবস্থাপনা, এগুলার ম্যানেজমেন্ট, এগুলার পরিবেশ পরিস্থিতি আমরা আরো ডেভেলপড হওয়া প্রয়োজন, বাচ্চারা আরো আগ্রহী করা প্রয়োজন। কারণ অনেক সময় আছে বাচ্চা যদি প্রতিষ্ঠানও যায়, যেমন বিদেশের প্রতিষ্ঠান সকল সম্পর্কে আমরা আইডিয়া আছে, আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকটা প্রতিষ্ঠান হলেও জড়িত আছি। আল্লাহ শুক্রিয়া, যত দেখলাম অ্যাডভান্স হইলাম আরো দায়িত্ব নেওয়া লাগে। যেমন রিসেন্টলি প্রিভিয়াস ফ্রাইডে সিদ্ধান্ত হয়েছে দুর্গা মহল্লাবাসী বইছেন বইয়া দুর্গা মহল্লার আমি যে হাফিজি মাদ্রাসা হাফিজ হয়েছি ও মাদ্রাসা এখন চলেন না। কেন চলেন না? আগর যুগের লোকে আমরা চলি গেছি ফরি লাইছি। যেমন আমি লন্ডন থাকি আইয়া আমি আমার বাসার থাকছি, তাকি আমার 2 দিন 3 দিন নিয়ে মাদ্রাসার দেওয়া হয়েছে। এই 2 দিন 3 দিন পরে আমি কিন্তু নিজে নিজে আল্লাহ শুক্রিয়া মাদ্রাসাত গেছি, গিয়া বাসার তাকিয়া লন্ডন তাকিয়া ইয়া প্রচুর মানুষের মতামত আছিল। আমার আব্বার লোকে মারছুন, আমার দাদার লোকে মারছুন যে লন্ডন থাকি লন্ডন জন্ম হয়েছে একটা বাচ্চারে বাংলাদেশ আনছুন, আরে বাসার থাকি আটিয়া গিয়া না রিক্সায় গিয়া মাদ্রাসাত গিয়া ফুরি লাইব, এ পড়তে পারতো না, নষ্ট হয়ে যাব। কিন্তু এই সময়ের শিক্ষা ব্যবস্থা যেটা বা যে পরিবেশ পরিস্থিতি আছিল এখনকার লোক এইটার তো বনেন না। আল্লাহ শুক্রিয়া ও দুর্গা হাফিজি মাদ্রাসাত নিজে হাফিজি শেষ করছি, এখন দায়িত্ব নেওয়া লাগে, নিজে দায়িত্ব নিয়ে মাদ্রাসা চালানি লাগে। আমি গুজারাই একটা মাদ্রাসার দায়িত্ব নিছি, আল্লাহ শুক্রিয়া, নিজে এটার প্রিন্সিপাল আছি। গুজারাই জেন প্রতিষ্ঠা করছেন মাদ্রাসা চালাইতে পারদা না কল করছেন, আল্লাহ শুক্রিয়া আমরা শাহজালাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা এটা দায়িত্ব নিছি। মাদ্রাসা সুন্দর হইয়া চলে এবং এটা খালি হিফজ নাই, হিফজের লোকে সাধারণ শিক্ষার ব্যবস্থাও আমরা রাখছি। এবং বাচ্চাইন্তর মনোরম পরিবেশ, খেলাধুলার পরিবেশ, মাঠ আছে, রাস্তা সুন্দর ইটসলিং করছি, পরিবেশ সুন্দর করি আমরা রাখছি, আল্লাহ শুক্রিয়া। আমার বিরাইমাবাদ গ্রাম একটা হাফিজি মাদ্রাসা, এটাও দীর্ঘদিন থেকে প্রায় 20 বছর খুব জরাজীর্ণ অবস্থায়, খুব মানে ধাক্কাই দুঃখাই কোন রকম চলছে। 20 বছর অতিক্রম হয়েছে, আল্লাহ শুক্রিয়া আমি দায়িত্ব নিছি। এখন প্রত্যেক বছর 6 জন 5 জন, এই বছর 5 জন আল্লাহ শুক্রিয়া ফাঁকি দিয়ে এখান থেকে ছাত্র আমরা আবার করতাম পারছি। তো যেটা আমি কইমু 1 নম্বর পয়েন্ট এটা হইতে পারে, যেটা হইলো যে আমরা প্রতিষ্ঠান যেগুলো আছে এই প্রতিষ্ঠানগুলারে পরিবেশ পরিস্থিতি বা চিন্তর খেলাধুলার পরিবেশ করিয়া দেওয়া, মনোরম পরিবেশ করিয়া দেওয়া, যুগের লোকে আধুনিকায়ন করা, এবং আমরা কমিটিও আমরা চেঞ্জ আপ করতাম পারি। কমিটি গুলা ইয়াং যারা উদীয়মান যারা আছেন, শিক্ষার প্রতি যারা আগ্রহ আছে, যারা শিক্ষিত আছেন, ইলা অনেক স্কুল কমিটি আছে, ইলা অনেক মাদ্রাসা কমিটি আছে। যে স্কুল কমিটি আছে, মাদ্রাসা কমিটি আছে, সবটা আছে, কিন্তু দেখা যায় মাদ্রাসা কমিটির সভাপতি, স্কুল কমিটির সভাপতি তাই নিজে শিক্ষার প্রতি আগ্রহী নাই, তাই নিজে পর্যাপ্ত শিক্ষিত নাই। সেক্ষেত্রে স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, এইসব কমিটিগুলা যারা বর্তমান যুগের লোকে তাল মিলাইয়া আসুন এবং আল্লাহ শুক্রিয়া বেশ যোগ্য আসুন, কোয়ালিফাইড আসুন, ওলা কিছু আগ্রহী কম বয়সী উদীয়মান যোগ্য শিক্ষিত মানুষে আমরা কমিটি গুলাতে আমরা আনতাম পারি, তারা জায়গা করিয়া দিতাম পারি, এই প্রতিষ্ঠানগুলারে সুন্দর করিয়া সাজাইতাম পারি। এনভায়রনমেন্ট যেটা প্রতিষ্ঠানের আশপাশের এনভায়রনমেন্ট যেটা পরিবেশ যেটা এটারে পরিবেশই আমরা সুন্দর করতাম পারি, যাতে আমরা বাচ্চাই না আগ্রহী হয়, একটা পয়েন্ট। আর দ্বিতীয়ত হইলো আমরা আজ সিলেটি হিসাবে বা মৌলভীবাজার হিসাবে, এটা আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এটা আমি ফিল করি। আমি প্রচুর ছাত্র যারা ওই যে ওয়ার্ক পারমিটে স্টুডেন্ট ভিসা দেশের বাড়া যায় বা ক্যারিয়ার ভিসা যায়, প্রচুর বহুত জন আমি হয়েছি। আমরা রাতে বলতে ডিল করা লাগে, টিপু ভাই আপনি আসেন, আমি যাইতাম, আমার উঠে খারাপ হোক আর না, আপনি মাথুক আর না, আপনি সাক্ষী হিসাবে থাকুক আর না, আমার চেকটা দেখবো, এটা তাকিও না, বাধ্য হইয়া থাকা লাগে। কিন্তু বেশিরভাগ প্রথমে আবার পরে আমি হই আমার আত্মীয় স্বজন যারা এরারে হই, যারা ওয়াই তুমি মৌলভীবাজারের বাইরে ভাই আমার উপরে দায়িত্ব আছে, তুমি তাকো দেশো ও টাকাটা দেশো ইনভেস্ট করো, তুমি দেশো কিচ্ছু করো, আরো উচ্চতর ডিগ্রি লাভ করো, দেশো ও তোমার শিক্ষাটারে তুমি খামো লাগাও। কিন্তু না, আমরা একটা টেন্ডেন্সি বা একটা মনের মাঝে বা মাথার মাঝে একটা জিনিস, আমরা কন্ট্যাক্ট ম্যারিজ পর্যন্ত, নাউজুবিল্লাহ মিন যালিক, ইসলামের দৃষ্টিতে আমি ও কথাগুলা কিন্তু মাহফিলও হই, আজকে জেলা লাইভও কইরাম, আমি বিভিন্ন মাহফিলও গেলেও হই, যদিও অনেক পাবলিক কিন্তু আমরা উপরে খেপে, অনেকজনে কিন্তু বাদ পায়, কিন্তু এই কথাগুলা সত্য, বাস্তবসম্মত, কোরআন শরীফ কোরআন হাদিসের দলিল আছে। এই যে কন্ট্যাক্ট ম্যারেজ, যদিও এই সাবজেক্ট আমরা নাই আজকে মাথার নাই, কিন্তু এই লাইভের মাধ্যমে অনেকেই মেসেজ পাইবা। এই যে কন্ট্যাক্ট ম্যারেজ, দেখো একজন পুরুষে, একজন ছাত্র, একজন ছেলে, একজন মেয়েরে বিয়া করলো, কন্ট্যাক্ট ম্যারেজ। এই ম্যারেজটা কন্ট্যাক্ট ম্যারেজ হইলেও কিন্তু ইসলামী শরীয়তেও কিন্তু বিয়ে হয়ে যায়, বিবাহ হয়ে যায়, এবং তার খাবিনর সাক্ষীও আছে, এবং একটা ভিডিও রেকর্ডিং এমবেসি ফেস করবার লাগে, একটা ভিডিও রেকর্ডিং কর দামান কন্যার সাথে 91 সবকিছু বিয়া, এবং পাশাপাশি
ম্যারেজটা হইলো ওলা যে লন্ডন যাইবা, লন্ডন গিয়ালে এয়ারপোর্ট ক্রস করার পরে এখন আর চিনুন না জানুন না। নাউজুবিল্লাহ জালিক, যদি এই বিয়াটার সারাসারি যদি না হয় তাইলে আবার এই পুরুষের বিয়া করবা, তাই তো পুরুষ হিসাবে হয়তো এক বউ তো আর বউ বিয়া করলি তার তানটা কোনোভাবেই জাইজর ক্যাটাগরি তাই হয়তো কোনো রকম ফালাই দিতে পারবা। কিন্তু এই মহিলাটা যে তাই যদি না সারিয়া ইলা যদি রাখেন তাইলে এই মহিলাটা পরবর্তী বিয়াটা জিনা হয়েছিল এবং যত আওলাদ হইব জিনার ঘরের আওলাদ হইব। এর লাগি আমরা যে টেন্ডেন্সি যেটা যে যেভাবেই হোক আমার বিদেশ যাইতে হইব। আজকে একজনকে কইছি একজন পুরুষ তাই বিবাহ করতা, তার আগর বাচ্চা কাচ্চা আছে, ডিভোর্স আছে, ডিভোর্স হয়েছে না, ডিভোর্স পেন্ডিং আছে, কিন্তু তাই না আরো জায়গায় বিয়া করতা। হেরার টেন্ডেন্সি যে তাই বারবার কইরা যে আমার শরীয়তর যে লিগেল ডিভোর্স যেটা শরীয়তর ডিভোর্স যেটা এটা আমার আছে। কিন্তু কন্যার পক্ষ তান কত হইলো যে শরীয়ত যদি তাই মুসলমান আমি মুসলমান শরীয়তর এটা মানেন না কেন, কিন্তু না তারা রইলো শরীয়ত মানামানি নাই, শরীয়ত দিশা পায় যাও তাইন কিতা বিয়া করলে এই মহিলারে লন্ডন নিতে পারবানি, মানে লন্ডনের টেন্ডেন্সি। দামান কন্যা দুজন লন্ডনই বা লন্ডন যাইতা মৌলিবাজারি আর কি। ওটু এই যে লন্ডন, এই যে বিদেশ যেটা, এই লন্ডন এবং বিদেশের কারণে আমরা যথেষ্ট মেধাবী, বিশেষ করে গোটা সিলেট বিভাগের এই রিসেন্ট সময়ে আমার জানা মতো যত মেধাবী হল বারোইয়া বিদেশ কেসন গিয়া রেস্টুরেন্টও কাম করতা, বিদেশ কেসন গিয়া কেরার কাম করতা, বিদেশ কেসন গিয়া সেফুয়েট কাম করতা, বিদেশ কেসন গিয়া আইসল্যান্ডও কাম করতা। এই যে মেধাবী হল, এই মেধাবী হল যদি মেধার স্বাক্ষর দেশও রাখতো তাইলে আমরা শিক্ষা ব্যবস্থা, আমরা প্রতিষ্ঠান হল, আমরা এলাকা, আমরা সমাজ যথেষ্ট উন্নয়নের শিখরে গিয়ে পৌঁছল। শিবু ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা প্রোগ্রামটা আর বেশি লম্বা করতাম না। আপনি এটা বিশ্বাস করেননি যে আমরা যদি যে অবশ্যই আপনার সহযোগিতা এবং আপনি আমরা এই সুদীজন পরিবারের প্রধান একজন, আমরা যে কাজ নিছি, যে উদ্যোগ নিছি, আমরা চেষ্টা করলে 10 to 15 ইয়ার্স এর ভিতরে আমরা যে আশা করলাম মৌলভীবাজারের মানুষকেও যে আপনি যেটা বুঝাইতে চাইছেন, এখন আমরা মানুষের মাইন্ড ওইটা দিতাম যে শিক্ষার লেখাপড়ার মানে বিকল্প নাই এবং লেখাপড়াটা একটা বালা একটা পর্যায়ে, খালি এসএসসি পাস করলেও যে পড়ালেখা শেষ নাই, একটা বালা একটা এটা লেখাপড়ার যে মনে করা, বিশেষ করে বিদেশও যদি আপনি আইতা চান, আপনি বালা করে লেখাপড়া করেন, যদি আপনি বাংলাদেশও বালা কোয়ালিটি লেখাপড়া করেন। ওই সমস্যা হয়েছে কিন্তু বাংলাদেশও লেখাপড়া কররা আপনি লন্ডন আওয়ার পরে কোনো ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হইতে পারবেন না, পড়তে পারবেন না, এ সার্টিফিকেট কোনো খামও লাগেন না। এইরকম না, বিদেশও যারা আইতা চান আপনি যদি বালা লেখাপড়া করেন। তো আমার যে প্রশ্ন, লাস্টের যে প্রশ্ন, আমরা যে আশা করছি মৌলভীবাজার সদরের লাগে কাম করতাম এবং আপনার সহযোগিতা সহ আমরা এই আশাটা কিভাবে পূরণ হইব এবং আপনি মনে করেন নি আমরা 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 একটা পর্যায়ে যাইতাম পারবো? আপনার বিশ্বাস কিটা যদি একটু ভাই বলেন। ইনশাল্লাহ কথা আপনার আগ বইয়া যাইতা, লাস্টের কথা জি আপনার আগ বইয়া যাইতা, আমি আশা করবো আপনার আগ বইয়া যাইতা। কেন জানেননি, বাংলাদেশও তাকিয়া যে কিছু করা যায় এটার উদাহরণ তো দূরই যাওয়া লাগে না। আমি নিজেও তো একজন এক্সাম্পল। আমি বিদেশি বলতে আজকে লাইভের মাধ্যমে আমার যে ভাইয়ের বিদেশ যাইরা বা যারা বিদেশ আসুন, বাংলাদেশ তাকিয়া যে কিছু করা যায় ইনশাল্লাহ এটার জ্বলন্ত প্রমাণ তো আমি। আমার জন্ম ব্রিটিশ, আমি ব্রিটিশ এবং আল্লাহ শুক্রিয়া আমি বাংলাদেশও আছি, বাংলাদেশও আমি পড়ালেখা করছি এবং আল্লাহ শুক্রিয়া পড়ালেখাটা করা ইলেও নাই যে কোনো রকম মানে পড়ালেখা করিয়া যে মানে ক্রস হয়ে যাওয়া না, কোনো রকম পার হয়ে যাওয়া। আল্লাহ শুক্রিয়া যেখানে পড়ছি, জেলা পড়ছি, দেশের বারও গেছি আলহামদুলিল্লাহ। আমি একবার লন্ডন সফর করতে সময় জাস্ট উদাহরণ হিসেবে সংক্ষিপ্ত আকারে কইরাম, আমি দেশের বারা যাইতাম, লন্ডন যাইতাম, আমি দুবাই এমিরাতসে আমার ফ্লাইট আছে, দুবাই এয়ারপোর্ট আমি গেছি আল্লাহ শুক্রিয়া গিয়া মাগরিবর রক্ত হয়েছে তখন সময়। দুবাই এয়ারপোর্টও বিজি, তো কিলা বিজি বা বুঝরা বা বিদেশ যারা যায়নি, এমিরাত যারা ইউজ করছেন, দুবাই এয়ারপোর্ট ভেরি বিজি। অজু করিয়া নমাজও আমাইছি, তখন সময় আমাইতে সময় সবাই জামাত পড়তা, আমার সামনে ধরছেন ইমামকে যাইতা যাইতা আমার দরিয়া আমার সামনে ধরছেন, নামাজ পড়াইছি, নামাজ পড়াইয়া শেষ করছি, শেষ করার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া সালাম ফিরাইছি। তখন সময় বহুজন উঠছেন, উঠিয়া একজনে আমার কপালও সুমা দিন, একজনে আমার হাতও সুমা দিন, একজনে তুলি আমার বুক মিলেন। কারণ জানতেছেন আমি একটু অবাক হইলাম যে নমাজ পড়াইলাম, এখন কপালও সুমা দিন, হাতও সুমা দিন, বুক মিলাই। তখন আমার একজনে আরবিতে মাতাইলো, আরবিতে মাতানির পরে বা তার ওজন দেখি ইংলিশ মাতেন, তার লগে ইংলিশ আমি একটু কমফোর্ট ফিল করি, আমি তার লগে ইংলিশ মাতলাম। তখন কইলো যে তোর যে কপালও সুমা দিল, হাতও সুমা দিল, তোর লগে বুক মিলাইলো, বুঝছস নাকি? তা আমি কই না আমি বুঝছি না আসলে। ও বাদে খর যে দেখ ওখানো আমি আরবিয়ান নাই, আমি অন্য দেশের মানুষ, আমার দেশের একজন মানুষে খর যে নমাজটা পড়াইছি আমরা, আমার কাছে লাগছে যে মদিনা শরীফর তিলাওয়াত বা আরবিয়ান তিলাওয়াত।
ও আরবিয়ান তিলাওয়াত মনে করিয়া তিলাওয়াত ভালো লাগছে লাগি ওখানে যাইতে সময় তোর হাতিয়া হিসাবে তোর কপালো সুমা তোর আতো সুমা তোর লগে বুক মিলাইয়া গেছে, এটা তোর মানে আরো উৎসাহ দিয়া গেছে আলহামদুলিল্লাহ। এগুলা তো মানে আমরা যে বাংলাদেশে পড়ছি কোয়ালিটি কোনোভাবেই খোয়া যাইতো না যে কোয়ালিটি নাই, কোয়ালিটি আমরাই করতাম হইব, আমরার দেশ আমরাই সাজাইতাম হইব। এবং আরো একটা কথা কই, আমি আপনার লগে আছি এবং খালি আমি আসি না বলে টিপু ভাই আসুন আর বাকি তাই ভাই বাতি যা করলে দিলেছেন। আমার দুইটা বাচ্চা, আল্লাহ শুকরিয়া, আমার দুইজন ছেলে, বড়জনের বয়স 8 বছর এবং ছোটজনের বয়স 5 বছর। আমি আমার দুই বাচ্চারও বাংলাদেশও আমার লগে রাখছি, আমার লগে বাংলাদেশও রাখছি। এবং বাচ্চাইন শিক্ষার ব্যবস্থা থাকি আমার বাচ্চাইন তোরা আমি নর্মালি আমি আজ এ ভাইস চেয়ারম্যান হিসাবে মৌলভীবাজার আল্লাহ শুক্রিয়া এটা ফখর করে কইতাম পারমু, এটা আপনারা একটা দৃষ্টান্ত দিবার লাগে কইতাম চাইয়ার যে স্পেশালি সুযোগ সুবিধা যে ভাইস চেয়ারম্যান হিসাবে তাই ভিআইপি যে কোনো জায়গায় গেলে ভিআইপি সুযোগ সুবিধা নেন কি না। এখন পর্যন্ত আল্লাহ শুক্রিয়া আমার বাচ্চাইন তোরা আমি নর্মালি সিস্টেম ওয়াইজ আমি তারারে ভর্তি করছি স্কুলও উইদাউট কোনো স্পেশাল রিকোয়েস্ট। এবং আমি নিজে যাই, নিজে তো তদারকি করি। কোনো প্রবলেম হইলেও যে গিয়া আমি ভাইস চেয়ারম্যান হিসাবে অনেক অবাক হয়ে যায়, মানছি গিয়া হয় ভাইস চেয়ারম্যান সাহেব আইসলা, আমি টিচারের লগে মাতি, টিচার আমার সিনিয়র না নর্মালি বিহেভ করছে। আমি খুব সুন্দর করে ফর্মালিটি সিস্টেম ওটা হইয়া আই, পড়ালেখা অন্য পরিবেশ দেখিয়াই পরে বাদে টিচারে আমার কই না আপনি আইলে পরিচয় দিলা না কেন, যে আপনি এখন এত বড় মানুষ পরিচয় দিলা না কেন। আমি কই না, আমি পরিচয় দিলে আপনার মুডটা অন্য চেঞ্জ হয়ে যাব, আসল বিষয়গুলো আমি পাইতাম না, যে কারণে আমি উইদাউট পরিচয়ে আমি এখন অভিভাবক হিসাবে আমি আইয়া পরিচয় দিই। আল্লাহ শুক্রিয়া 10 ইয়ার্সের মাঝে আমি মৌলভীবাজার কোনো জায়গা, যেমন একটা উদাহরণ হিসেবে কইলাম, আমিও যে গ্যাস পাম্পও গেছি, যাওয়ার পরে প্রত্যেক গাড়ি ড্রাইভার হলে ভাই আপনি আগে যাও, আমি কই না 2 গাড়ি আছে 3 গাড়ি আছে, আমি লাইনও দাঁড়িয়ে গেছি, কারণ আমি ব্রিটিশ মানুষ, আমার জানা আছে লাইনও বইয়া লইলে কোনো শরম নাই। না, যে আমি কারণে আমি আমি ও কথাগুলা কইলাম যে ইনশাল্লাহ আপনার লগে আসি থাকমু, এবং ইনশাল্লাহ আপনারা যদি উদ্যোগ নেন এই সময়টা কিন্তু রিটার্ন করব। যেভাবে যুগ শুরু হইছে বিদেশ যাওয়ার, এক সময় কিন্তু এটা স্টপ হইব এবং যুগটা ফিরিয়ে আইব বিদেশ থেকে অকল চাই বাংলাদেশের দিকে আইতা। যদি আমরা আপনারা আমরা সবে মিলিয়া কাম করি, যে সুদীজন মিলিয়া যে ভাই যে উদ্যোগ নিছেন উইদাউট 10-15 ইয়ার্স যদি আমরা টার্গেট করি করিয়া কাম করি, প্রতিষ্ঠান ভিত্তিক কাম করি, ইউনিয়ন ভিত্তিক কাম করি, আমরা শিক্ষক হলতরে আমরা উদ্বুদ্ধ করি, ছাত্র হলতরে উদ্বুদ্ধ করি, এলাকার মুরব্বী হলতরে উদ্বুদ্ধ করি, আমরা মহিলা মাসাসিয়ার উদ্বুদ্ধ করি, ইনশাল্লাহ একদিন এটার ফসল মিলবে এবং আমরা এটা থেকে যথেষ্ট সফলতা আমরা বার করে আনতে পারবো। ইনশাল্লাহ এবং আমরা মৌলভীবাজারে শিক্ষার আলোয় হাদিস শরীফ কইলাই, একটা হাদিস শরীফ আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর, আর নূর অর্থ হইলো বাংলা যেটা অর্থ হইলো এটা হইলো আলো। ইনশাল্লাহ আমরা ওই যে নূর যেটা আল্লাহ নবীর নূর যেটা আমরা নূর হই, ইনশাল্লাহ এই শিক্ষার আলো আমরা মৌলভীবাজার একদিন শিক্ষার আলোয় আলোকিত হইব। এবং সুশিক্ষা, শিক্ষার লগে যে আদব প্রয়োজন, ইনশাল্লাহ আমরা শিক্ষার লগে আদব ম্যাচ করিয়া ইনশাল্লাহ আমরা আগাইতে পারবো। আপনারা যে উদ্যোগ নিবা, আপনারা যে কার্যক্রমের সহযোগিতা দরকার মনে করবা, ইনশাল্লাহ আমি আপনারা লগে আজে মুরব্বী নাই, আজে মাঠর কর্মী, এবং মাঠও যেন কাম করার দরকার মনে করেন, আমার দায়িত্ব যেটা করবো ইনশাল্লাহ আমি শিক্ষার খাতর লাগি কাম করিয়া যাই আজ কর্মী হিসাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ টিপু ভাই, আপনারা অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোগ্রামটা শেষ হইল এবং আমি দর্শকের উদ্দেশ্যে হই দেখুয়া আমরা টিপু ভাই অত সময় দিচ্ছেন তার ব্যস্ততা পরেও আমরা দেখো এটা ইন্ডিভিজুয়ালি যে খালি আমি টিপু ভাই কিংবা যারা গেস্ট আনি যে আমরা এটা চেঞ্জ করলে এটা ইম্পসিবল, আপনার সহযোগিতা এবং এভরি পার্সন, আপনি যে পর্যায়ে আসুন, আপনি দিনমজুর হোকা, আপনি টিচার হোকা, আপনি বিদেশি হোকা, প্রত্যেকটা মানুষের যদি আপনার জায়গা থাকি চেষ্টা করি আমরা মৌলভীবাজার সদরও আমরা লেখাপড়াটা একটু যদি সবর খালি নিজের প্রথমে নিজের ফ্যামিলিতে আমরা একটু সময় দেই, যেন আপনারা বালা করি লেখাপড়া করকুয়া, আমরা বিদেশি যারা কষ্ট করি দেশে পয়সা দেই, যেন বাচ্চাটা কিভাবে পয়সাটা নষ্ট করেনি, কোনো বাদ খামো যাননি, এবার সবে যদি একটু গুরুত্ব দেই, ইনশাল্লাহ আমরা সবে চেষ্টা করলে আমরা পারবো। আমরা প্রোগ্রামটারে আপনারা শেয়ার করবা, আপনারও পেজও আমরা এই প্রোগ্রামটা দিবা, শেয়ার করবা যাতে সবে দেখার সুযোগ হয়। আর আগামী প্রোগ্রাম দেখার লাগে অগ্রিম আমন্ত্রণ জানাইয়া আজকের মতো আমরা প্রোগ্রাম শেষ করলাম। সবাই ভালো থাকুয়া, সুস্থ থাকুয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।